তো আজকে আমরা ইন্ডিয়া শ্রীলঙ্কা বর্ডারের যে ক্লাসটা করব, এবার এটা তো একটা মেরিটাইম বর্ডার। মেরিটাইম বর্ডার মানে কি? সামুদ্রিক বর্ডার আর কি, যেখানে সমুদ্র রয়েছে। তো এই ম্যাপটা আমাকে আঁকতে হয়নি, খুবই ভালো লাগছে, কেন আঁকতে হলে ঝামেলা বেশি, কাজ বোঝা কম যেত। এইবার এই সাইডটাকে গালফ অফ মান্নার বলে। সবাই কি লাল রংটা বুঝতে পারছে নীল ব্যাকগ্রাউন্ডের উপরে, নাকি অন্য কোনো কালি দিয়ে ট্রাই করব, হলুদ বা এরকম কিছু যেটা আরো বেশি ফুটবে? তার একবার হলুদটা দিয়ে ট্রাই করে দেখি কি হচ্ছে এখানটায়। আমার আবার হলুদটা ডিপ হলুদ চাইছিলাম। হ্যাঁ, এইটা ভালো ফুটছে। তাহলে এটা হচ্ছে গালফ অফ মান্নার। আর এই সাইডটা কি? এই সাইডটাকে কি বলে? একদিকটা তো গালফ অফ মান্নার, আর একদিকটা কি? একদম ম্যাপ ট্যাপ কেউ দেখছে না, ছেলেমেয়েরা একদম। না, বঙ্গোপসাগর তো সব ঠিক আছে, এটাকে বলে পার্ক স্ট্রেইট। পার্ক স্ট্রিট বলে এটাকে, ঠিক। এগুলো জানতে হবে কোথায় কোনটাকে কি বলে। এবার দেখুন, রাম সেতু তো আপনি বুঝতেই পারছেন, শ্রীলঙ্কান রাম সেতুও বুঝতে পারছেন। আমরা সেইটা দেখানোর জন্য বলছি না, আমরা আরো কিছু জিনিস আরো দেখবো। এইখানটা যেহেতু এই ম্যাপটা টপে আছে, দেখুন এই জায়গাটা ভালো করে খেয়াল করুন, এখানে চেন্নাই আছে, হলুদ দিয়ে গোল করে দিয়েছি। আর এখানে তুতিকরিন আছে, কোথায় গেল তুতিকরিন? তুতিকরিনটা দেয়নি, বুর্বক একখানা পাওয়াতে ছিল এখানে, খেয়াল করেনি। আপনি ধরে নিন এই জায়গাটা যে হলুদ গোল করে দিলাম, এইরকম জায়গায় তুতিকরিন আছে। লিখে দিয়ে নইলে সমস্যা। তুতিকরিন, ঠিক আছে। তাহলে একটা হচ্ছে চেন্নাই, একটা হচ্ছে তুতিকরিন, এই দুটো বন্দরের মাঝখানে এরকম একটা জায়গা রয়েছে। এটা জাস্ট বোঝানোর জন্য বন্দর দুটো বলছি, তারও কারণ আছে। তাহলে গালফ অফ মান্নার, পার্ক স্ট্রিট, এই অবধি হলো। তো ইন্ডিয়ান রাম সেতুর আগে এইরকম জায়গাটায় যেটা আছে, এটার নাম হচ্ছে ধনুষ্কোডি রামেশ্বরম। ঠিক আছে, ধনুষ্কোডি, ওটা রামেশ্বরম। এই জায়গাটা যে ধনুষ্কোডি বা রামেশ্বরম আছে, আর এটাকে বলা হচ্ছে অ্যাডামস ব্রিজ। মানে সাগরটা হচ্ছে পার্ক স্ট্রেইট, সাগরটা হচ্ছে পার্ক স্ট্রেইট বা গালফ অফ মান্নার। অ্যাডামস ব্রিজ হচ্ছে এই যেটা রাম সেতু বলছে আর কি। এক্স্যাক্টলি অ্যাডামস ব্রিজটা একটু আলাদা, ঠিক আছে। রাম সেতু এই সাইডটায় আর অ্যাডামস ব্রিজ এই সাইডটায়। এই জায়গাটা হচ্ছে অ্যাডামস ব্রিজ, আর এই সাইডটা হচ্ছে রাম সেতু, দুটো আলাদা জিনিস, মানে কাছাকাছি, পাশাপাশি। আচ্ছা, এইখানে শ্রীলঙ্কার সাইডে যেখানে আছে, এইখানে একটা দ্বীপ আছে। এই দ্বীপটার নাম হচ্ছে তলাই মান্নার। এই শ্রীলঙ্কা সাইডের যে দ্বীপটা তার নাম তলাই মান্নার। ভারতীয় সাইডের যে দ্বীপটা, ঠিক আছে, যেটা ধনুষ্কোটি বা রামেশ্বরম বলছি, এর গ্যাপটা হচ্ছে, মানে এই যে গ্যাপটা 32 কিলোমিটার। বোঝা যাচ্ছে না? মানে দেখুন, আমাকে এইভাবে লিখতে হবে, নাহলে জিনিসগুলো খেয়াল থাকবে না আপনাদের।
তাহলে গালফ অফ মান্নার, ধনুষকোটি যেটা রামেশ্বরম বা রাম সেতু যেটা আছে একটু পরে নিচের দিকে, অ্যাডামস ব্রিজের নিচে রাম সেতু, আচ্ছা এইবার তো যা হলো হলো, এইবার এখানে রামেশ্বরম বা ধনুষকোটি এটার একটা বেশ বৈশিষ্ট্য আছে, মোটামুটি জায়গাটা একটা বিশেষ কারণে ফেমাস, কেউ বলতে পারে সেটা কি? একজন ব্যক্তির জন্মস্থান, ওখানে তো স্যার প্রচুর লোক জন্মায়, আমি কি করে জানবো? কেউ বলতে পারবেন না? স্যার এপিজে আব্দুল কালাম। হ্যাঁ, ওনার জন্মস্থান একদম ঠিক, এপিজে আব্দুল কালাম। কেন কি তাকে নিয়ে আমাদের মধ্যে অনেকেই বিভিন্ন সময় ফেসবুকে ছবি হোক বা কিছু, তার জন্মস্থানের ব্যাপারটা যদি আমরা না জানি তাহলে আমাদের কি করে হবে? ঠিক, এপিজে আব্দুল কালাম। এবার এক্স্যাক্টলি অ্যাডামস ব্রিজটা কি জিনিস কেউ বলতে পারে? হোয়াট ইজ ইট? অ্যাডামস ব্রিজ ব্যাপারটা কি? আচ্ছা, প্রকৃতির সৃষ্ট একটা বীজের বীজের বীজ তো ঠিক না, মানে একটা সারির মতন আর কি, দেখে মনে হবে যে একটা কিছু একটা শৃঙ্খলাবদ্ধ কিছু পাথর পাথর রয়েছে এরকম জিনিস। দেখুন এই জায়গাটা হচ্ছে, এখানে লেখার জায়গা নেই তো ছবির এই পাশে লিখছি। অ্যাডামস ব্রিজ এটা আসলে হচ্ছে একটা কোরাল রক্স, কোরাল রিফ শুনেছেন, কোরাল রক্স। তাহলে এই যে কোরাল রক্স যেগুলো আছে তার মানে এই জায়গাটা কিন্তু কোরাল পাওয়া যায়, এবং এই জায়গাটাকে কিন্তু মানে কোরাল শুধু না আরো অনেক কিছু পাওয়া যায়, সেগুলো আসছে আমি একটু পরে পরে। যে জিনিসটা বলতে চাইছি, আপনারা ছোটবেলায় এই 9-10 এর বইতে বা 7-8 এর বইতে নিশ্চয়ই পড়েছেন শিয়াল, সীমা। হ্যাঁ স্যার। এগুলো পড়েছেন বা মনে আছেন, যাই হোক। সিএল মানে সিলিকা, এল মানে অ্যালুমিনিয়াম, সিলিকা ম্যাগনেসিয়াম, তাই তো? তারপরে যেমন ধরুন রক যখন ফরমেশন হয়, রক যখন ফরমেশন হয় তখন কি হয়, সব থেকে যে পুরনো রক, ধরুন এটা হচ্ছে ভূমি, সয়েল, আমরা এখানে এর উপর দাঁড়িয়ে আছি। এবার নিচে যখন রক ফরমেশন হয়, সয়েল সবার আগে হয় নাকি আগে রক ফরমেশন হয় তারপর রকটাকে ভেঙে টুকরো হয়ে তারপর কি সয়েল ফর্ম? বেসিক আইডিয়াগুলো আপনাদের কার কি রকম আছে সেটা তো আমার মনে নেই, নাকি সব গুলে খেয়ে বসে আছে কে জানে। রকটা থেকে আবহাওয়া বিকার বা এই বলে সয়েল তৈরি হয়। ঠিক, তাহলে ওল্ড রক সবসময় নিচে হবে, তার থেকে তুলনামূলক নিউ, মানে ওল্ড আর নিউ মানে এমনি না যে কালকে নতুন পাথর তৈরি হয়েছে, কম্পারেটিভলি ও মানে নিউ আর কি। কম্পারেটিভ কথাটা লিখি নইলে আপনারা পরে খেয়াল থাকবে না। কম্পারেটিভলি নিউ, তার উপরে হয়, তার উপরে সেটা আবহাওয়া বিকার বা স্বল্প মোচন বিচ্যুতি ভবন যা যা আছে আর কি, সমস্ত কিছু করে তারপরে সয়েল তৈরি হয়। তারপরে আমরা জানছি ওল্ড রক যেটা সব থেকে বেশি পুরনো সেটা একদম নিচে থাকবে, তার উপরে থাকবে হচ্ছে কম্পারেটিভলি নিউ রক, তার উপরে সয়েল। এবার এই জায়গাটা ভালো করে খেয়াল করতে হবে, জিওলজিক্যালি যখন এখানকার মাটি ভূমি সব টেস্ট করা হলো, দেখা গেল কোরাল তো ঠিক আছে, কিন্তু জলের উপরে কিছু লাইমস্টোন ভাসছে, যেগুলোকে আমরা বলি যে পাথর ভাসছে জলের উপরে, ওগুলো জিওলজিক্যালি লাইমস্টোন। তাহলে কেসটা কি হলো? লাইমস্টোন হচ্ছে এইটা, কোরাল হচ্ছে এইটা, তাহলে নিয়ম অনুযায়ী তো লাইমস্টোন নিচে থাকা উচিত, কিন্তু লাইমস্টোন আর কোরাল একসঙ্গে ভাসছে কি করে? এইখান থেকে, যদিও আমি আপনাকে যে কথাটা বলছি, এইখান থেকে একটা ধারণা তৈরি করা হয়েছে যে সামবাডি, লাইমস্টোন পাওয়া যায় হচ্ছে এর দিকে,
ওই তেলেঙ্গানা বা ওইসব সাইড গুলো যেগুলো মানে কিছু কিছু জায়গায় লাইমস্টোন আছে, ওইখান থেকে কেউ এনে এইখানে ফেলেছিল জলের উপরে। হয়তো সে ক্রস করতে চাইছিল, হয়তো সে কোথাও যেতে চাইছিল। এইটা কিন্তু কন্ট্রোভার্সির বাইরে নয়, এটা কন্ট্রোভার্সিয়াল ম্যাটার এখনো অব্দি রয়েছে। ওই জন্য আপনাকে কোনো পরীক্ষাতে এই প্রশ্ন জিজ্ঞেস করবে না, যতদিন না পর্যন্ত জিওলজিক্যালি প্রুভ হচ্ছে যে দোজ রকস ওয়্যার brought from somewhere else and floated on the sea to cross over। তাহলে এইটা যতক্ষণ না প্রুভ হচ্ছে ততক্ষণ কিন্তু নেই। কিন্তু আমরা যতটা জানতে পেরেছি ওখানে যে লাইমস্টোন গুলো রয়েছে সেগুলো অপেক্ষাকৃত অনেক কম, মানে অনেক পুরনো, যেটা কিন্তু নর্মালি ওরকম থাকার কথা নয়। কেন কি পাহাড় বা পাথর ওগুলো যেটা পুরনো সেটা নিচে থাকবে আর উপরে অপেক্ষাকৃত নতুন থাকবে। বোঝা গেল? তাহলে ওখানে যেগুলো ভাসছে জিওলজিক্যালি আমি বলছি এখনো কিন্তু সায়েন্টিস্টরা এটাকে হ্যাঁ বলেননি, প্রুভ হয়নি, কিন্তু এটা বোঝা গিয়েছে যে পাথরগুলো ওখানকার স্থানীয় নয়, কেউ নিয়ে এসে ওখানে ফেলেছে। তারপরে ঠিক আছে, এবার আমরা লিখতে শুরু করি। যারা যারা লিখছেন আমার সঙ্গে লিখতে পারেন। ইন্ডিয়া জিওগ্রাফিক্যালি ইজ হবে একটা কানেক্টেড টু শ্রীলঙ্কা। মানে ভৌগোলিক ভাবে শ্রীলঙ্কার ইনটা বাদ হয়ে গেছে, কোনো ব্যাপার না। আসলে কি হচ্ছে, একটা জিনিস বলবো ভুলে না যায়, ওইটা মাথার মধ্যে আসছে, এই বলতে হবে এই বলতে হবে, আউট হয়ে গেলে মনে থাকবে না, আর তার মধ্যে শ্রীলঙ্কা লিখতে গিয়ে এন বাদ হয়ে যাচ্ছে। তো ইন্ডিয়া ইজ জিওগ্রাফিক্যালি কানেক্টেড টু শ্রীলঙ্কা, তার মানে কথাটার মানে হচ্ছে ভৌগোলিক ভাবে ভারত আর শ্রীলঙ্কা একই জিনিস, একই রকম ভূমির গঠন, একই রকম আবহাওয়া, মানে আবহাওয়া একরকম না হলেও কাছাকাছি আর কি। তাহলে ব্যাপারটা কি হচ্ছে, হেন্স হেন্স মানে সুতরাং রক সিস্টেম অফ শ্রীলঙ্কা পেনিনসুলার মানে শ্রীলঙ্কা এন্ড ইন্ডিয়ান পেনিনসুলার, ঠিক আছে, মানে শ্রীলঙ্কার পেনিনসুলার, মানে ভুল করে ইন্ডিয়ান পেনিনসুলার ইজ সিমিলার। তার মানে শ্রীলঙ্কাতে যেরকম পাথর পাওয়া যায়, ভূমিরূপ রয়েছে, আমাদের ভারতের উপদ্বীপীয় অঞ্চলটাও সেম। ক্লাইমেট অ্যান্ড বায়োডাইভার্সিটি ইজ সিমিলার টু ওয়েস্টার্ন ঘাট। তার মানে কি শ্রীলঙ্কার ক্লাইমেট অ্যান্ড বায়োডাইভার্সিটি, শ্রীলঙ্কা's climate and biodiversity আবার বায়োডাইভার্সিটি বানান কি, SITY না CITY? SITY হবে। ইয়েস। হ্যাঁ ঠিক, is similar to ওয়েস্টার্ন ঘাট। এবার এটা বলবেন না যে ওয়েস্টার্ন ঘাটের মতন কি জীববৈচিত্র্য পাওয়া যায়, ওয়েস্টার্ন ঘাটের মতন কি ওরকম হয়, মানে জঙ্গল আছে, ওরকম বলবেন না, কিন্তু বায়োলজিক্যালি বা বায়োলজিক্যাল না বায়োডাইভার্সিটি, হ্যাঁ ঠিক আছে। আর ক্লাইমেটটা ওই ধরনের আর কি, যেখানে ওয়েস্টার্ন ঘাটে যেরকম আছে। Therefore, Sri Lanka comes under Western Ghats
biodiversity, হটস্পট। হটস্পট কথাটা আপনারা আশা করি জানেন যে ওয়েস্টার্ন একটা বায়োডাইভার্সিটি হটস্পট, এখানে জীববৈচিত্র্য খুব বেশি। এরকম বায়োডাইভার্সিটি হটস্পট ভারতে কতগুলো আছে কেউ বলতে পারে? আমার মনে হয় শুভ্র বলতে পারবে, বলুন ভারতে কতগুলো বায়োডাইভার্সিটি হটস্পট রয়েছে? 6টা না স্যার? হ্যাঁ ওরকম 6টা কি 7টা এরকম কিছু একটা হবে। 7টা বোধহয় নেই, 6টা কি 5টা এরকম, মানে বিজোড় 4টে সংখ্যা। তো। 4টে? কোনটা কোনটা? একটা তো হলো ওয়েস্টার্ন ঘাট, আর বাকি 3টে? একটা সুন্দারল্যান্ড আর একটা তো হিমালয় বলতেই হবে। হ্যাঁ হিমালয় একটা, আর একটা মনে তারপরে হচ্ছে না। চলুন আমরা কনফিউশন দূর করে নিই। স্যার রন অফ আমরা এখন হ্যাঁ বলুন স্যার। Officially 4 out of 36 biodiversity hotspots are world in the present in India. তাহলে শুভ্র ঠিক বলেছে 4টে। হিমালয়, ওয়েস্টার্ন ঘাট, ইন্দো বার্মা রিজিয়ন এন্ড আন্ডারল্যান্ড। ঠিক আছে, তাহলে এই জায়গাগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই 4টে নাম যেন আপনার মনে থাকে। ঠিক আছে, ভারতের 4টে বায়োডাইভার্সিটি হটস্পট আমরা এখানে লিখে দিই। 4 বায়োডাইভার্সিটি হটস্পট। স্যার গুগল ওই পেজটা খুলুন স্যার একবার। আচ্ছা যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ গুগলটা খুলুন একবার ওখানটা, এখানে হ্যাঁ দেখুন স্যার। এই তো গুগলে আছে তো বায়োডাইভার্সিটি হটস্পট ইন ইন্ডিয়া। নিচে কি লেখা আছে দেখুন স্যার, হিয়ার্স এ লুক এট 6 বায়োডাইভার্সিটি। নিচে আসুন স্যার, দেখুন দা হ্যাঁ হিন্দু যেখানে হিন্দু লিখছে ঠিকই, চলুন। এই দেখুন এখানে বাইজুজেও লেখা আছে বায়োডাইভার্সিটি হটস্পট ডেফিনেশন 4 রিজিয়নস ইন ইন্ডিয়া। তারপরে দেখুন হলিডিফাইও লিখছে 4 বায়োডাইভার্সিটি হটস্পট ইন ইন্ডিয়া। ঠিক আছে, যত আপনি সার্চ করতে যাবেন 4টেই করেই বেশি সংখ্যা আছে। আচ্ছা চলুন এটাই দেখি, এটা বেশ রিসেন্ট নিউজ, 4 দিন আগে পোস্ট করেছে, কি বলছে। এই যে ইন্ডিয়া হ্যাজ lost 90% of area under its 4 diversity hotspot, with the Indo-Burma hotspot taking the worst seat. ঠিক আছে, রিলিজ বাই সেন্ট্রাল সায়েন্স এন্ড টুরিজম। তার মানে 4টেই আছে, যদিও আমাকে বিজ্ঞাপন দেখতে হয় না, রিডার্স মোড করলেই হয়ে যায়। হয়ে গেল, রিডার্স ভিউ করলে আমাকে অ্যাটেড কিছু দেখাবে না, জাস্ট শুধু পড়ে এখান থেকে বেরিয়ে যাওয়া। ভালো হয়েছে, ঠিক আছে, ওকে। এবার আমরা একটু এখান থেকে বেরিয়ে, 4টেই আছে। একটা হচ্ছে ওয়েস্টার্ন ঘাট, 2 নম্বর হচ্ছে হিমালয়াস হবেই হবে, 3 নম্বর হচ্ছে সুন্দারল্যান্ড, আর 4 নম্বর হচ্ছে ইন্দো বার্মা বর্ডার। তাহলে 4টে দরকার আছে জানা আমাদের। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে ওয়েস্টার্ন ঘাট বায়োডাইভার্সিটি হটস্পটের আন্ডারেই পড়ছে এই শ্রীলঙ্কাটা। এখানে অনেক জীববৈচিত্র্য। আরো দুটো দিয়েছে স্যার, সুন্দরবন আর তরাই দুয়ার্স। ঠিক আছে, কিন্তু অফিসিয়ালি বায়োডাইভার্সিটি হটস্পটের এলাকাতে আছে। যদি সুন্দরবন তরাই ডুয়ার্স হয়ও 6খানা যেটা বলছিল, তাহলে সেটা আপনারা নিজের মতন দেখে নেবেন, কিন্তু এতগুলো ওয়েবসাইটে 4 বলছে বলে আমি 4ই যাচ্ছি। স্যার ওই স্লাইডটা দেখানো মাত্র সরকারের ঘোষণা। হ্যাঁ, কোন স্লাইডটা?
মানে কোন স্লাইডের কথা বলছেন বলুন? হটস্পট যেখানে লিখবেন। আচ্ছা, খুলুক আস্তে আস্তে। টোটাল নাম্বার অফ বায়োডাইভার্সিটি, এটা না ইন্টারন্যাশনালি রেকগনাইজড হতে হয়। মানে আমি আমার দেশকে এখানে 10খানা বায়োডাইভার্সিটি হটস্পট ঘোষণা করে দিলাম, তাহলে হবে না কিন্তু। Total number of biodiversity hotspots in India is 4. Western Ghat, Himalaya, Andaman and Nicobar Island বলছে, part of Sundaland and Indo-Burma region. Apart from its abundant collection of endemic species, these hotspots offer diverse opportunity for adventure enthusiasts. তো ওয়েস্টার্ন ঘাট এটা তো আপনি বুঝতেই পারছেন। তারপরে হচ্ছে হিমালয়, হিমালয় তো হবেই হবে, এ বিষয়ে কোনো সন্দেহই নেই। তারপরে ইন্দো বার্মা রিজিয়ন, মানে যেটা পূর্বাঞ্চল হিলস বলছি আমরা আর কি। তারপরে হচ্ছে যা আছে আর একখানে বাকি থাকছে, এই তো হয়ে গেল চারটে। এই যে জায়গাটা, ঠিক আছে, দেখা হয়ে গেছে। আর কিছু? লেখার প্র্যাকটিস করুন, শুধু একটা স্ক্রিনশট নিয়ে নেবো এইসব কিন্তু ঠিক নয়। লেখা প্র্যাকটিস করুন। is 4, এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, এবার আমরা এগোই। ধনুষকোডি, ম্যাপে ধনুষকোডি দেখিয়েছিলাম। ধনুষকোডি এই যে, হ্যাঁ লিখে দিচ্ছি কথাটার নিচে। ধনুষকোডি is only 32 kilometers away from Talaimanna. Located in the Jaffna Peninsula. Of Sri Lanka. জাফনা কোন সাইডটা? এই সাইডটা। এই জাফনা লেখাটা দেখতে পাচ্ছেন? আমি একটু বড় করে দিই, মানে গোল করে দিই হলুদ কালি দিয়ে। এটা হচ্ছে জাফনা। এটা হচ্ছে উত্তর পূর্ব দিক শ্রীলঙ্কার, দক্ষিণ দিক হচ্ছে এই যে এইটা, এটা সাউথ। ঠিক আছে, কলম্বো ওয়েস্টার্ন সাইডে আছে শ্রীলঙ্কার। আচ্ছা, ঠিক আছে। এরপরে separated by mixture of coral and limestone rock
known as Adams Bridge. মানে কি ওই যে কোরাল আর লাইমস্টোন দিয়ে তৈরি যে ব্রিজ যেটা আর কি, এই অ্যাডামস ব্রিজটা হচ্ছে কোরাল আর লাইমস্টোন। এবার লাইমস্টোনটা হচ্ছে এখানটা লিখে রাখলাম ওল্ডার দেন লোয়ার, মানে লাইমস্টোন যেখানে রয়েছে তার নিচে তো পুরোনো পাথর থাকা উচিত, কিন্তু দেখা যাচ্ছে লাইমস্টোনটা পুরোনো। এটা হচ্ছে আর্কিয়ান নিস পাথর, হচ্ছে যে গ্রানাইট নিস যেরকম হয়, আর্কিয়ান নিস এটা, এই পাথরটা মানে। এইবার আমাদের এই জায়গাটা হচ্ছে একটা মেরিন বায়োডাইভার্সিটি, একটা ধরুন বায়োডাইভার্সিটি হটস্পট আলাদা, মেরিন বায়োডাইভার্সিটি এই জায়গাটাকে বলা হয়, এইখানটাকে। আপনি কি বলতে পারেন যে মেরিন বায়োডাইভার্সিটি ভারতবর্ষে কতগুলো রয়েছে? সরি, হ্যাঁ, মেরিন বায়োডাইভার্সিটি বা বায়োস্ফিয়ার রিজার্ভ, মানে বায়োডাইভার্সিটি বললে কথাটা সঠিক প্রশ্ন হচ্ছে না, বায়োস্ফিয়ার রিজার্ভ বলা উচিত। ভারতবর্ষে কতগুলো মেরিন বায়োস্ফিয়ার রিজার্ভ রয়েছে? 36-37টা হবে। বায়োস্ফিয়ার রিজার্ভ অত হতে পারে, কিন্তু মেরিন বায়োস্ফিয়ার রিজার্ভ একটাই আছে, সেটা হচ্ছে এইটা। বায়োস্ফিয়ার রিজার্ভ অনেক আছে, অস্বীকার করছি না। তাহলে আপনাকে সেইভাবে বুঝতে হবে জিনিসটা, কেসটা কি চলছে। তাহলে হচ্ছে বায়োস্ফিয়ার, মেরিন বায়োস্ফিয়ার রিজার্ভ একটা, লিখে গুলো, হ্যাঁ। Due to dominance of corals, যেহেতু ওখানে কোরাল পাওয়া যায়। এবার আমি আপনাকে যদি বলি, কোরাল ওখানে যেগুলো নর্মাল কোরাল আর কি, প্রাকৃতিক ভাবে সৃষ্ট, সেগুলো প্রায় ধ্বংস হয়ে গিয়েছে, মানে হয়েই গিয়েছে। তো সেই জন্য তামিলনাড়ু গভর্নমেন্ট ওই মাদ্রাজ আইআইটি আছে না একটা, না কি যেন জায়গাটার নাম, কি আইআইটি যেন, ওটা ওইখানটা আছে, মাদ্রাজ আইআইটি হবে বা চেন্নাই আইআইটি কিছু একটা নাম হবে, ওদের সঙ্গে কোলাবোরেশন করে ওখানে একটা আর্টিফিশিয়াল কোরাল রিফ তৈরি করা হচ্ছে ওইখানটায়, যেখানটা ছিল আর কি। ডিউ টু ডমিনেন্স অফ কোরাল, দিস এরিয়া ইজ এক্সট্রিমলি রিচ, মানে এই এরিয়াটা খুবই বেশি পাওয়া যায় আর কি। ইন বায়োডাইভার্সিটি অ্যান্ড ফিশিং, তার মানে সেখানে মাছও ভালো ধরা হয়, আর ফিশিংও, মানে যেটাকে বলা হচ্ছে মাছ ভালো ধরা হয়, মানে তো বোঝাই যাচ্ছে। Therefore, UNESCO declared it is an biosphere reserve. Gulf of Mannar Biosphere Reserve. ঠিক আছে, গালফ অফ মান্নার বায়োস্ফিয়ার রিজার্ভ এটা। হ্যাঁ, কেউ কিছু বলতে চাইছেন? স্যার আন্দামান আর লাক্ষাদ্বীপটা কি মেরিন বায়োস্ফিয়ার রিজার্ভের মধ্যে পড়বে না? না, আমি যতটা জানি ইউনেস্কো এখনো ডিক্লেয়ার করেনি। তো ঠিক আছে, কোনো ব্যাপার না, আমরা ইয়ে দেখে নেবো, কি বলে, ওয়েবসাইট দেখে নেবো। স্যার ওটা অ্যান বায়োস্ফিয়ার রিজার্ভ কেন হলো, এ হবে না? এ হবে, হ্যাঁ।
মেরিন ন্যাশনাল পার্ক দেখুন, আপনি যেটা বলছেন না, আন্দামান নিকোবর আইল্যান্ড, তারপর হচ্ছে গহির মাথা মেরিন স্যাংচুয়ারি, এগুলো সব কিন্তু বায়োস্ফিয়ার রিজার্ভ নয়, ন্যাশনাল পার্ক, যেটা আপনি দেখতে পাচ্ছেন। আচ্ছা, মেরিন বায়োস্ফিয়ার রিজার্ভ, আচ্ছা দেখছেন, দেয়ার আর 18 নোটিফাইড বায়োস্ফিয়ার রিজার্ভ ইন ইন্ডিয়া, পার্ট অফ বান্দিপুর। বায়োস্ফিয়ার রিজার্ভ তো অনেকগুলো আছে, 18টা, কিন্তু মেরিন বায়োস্ফিয়ার রিজার্ভ পাওয়া যাচ্ছে না। আমার হিসাবে একটাই আছে, আর এখন অবধি কোনো আপডেট আমি পাইনি। যদি ভবিষ্যতে কোনো আপডেট পেয়ে যান ইন্টারনেটে খুঁজে বলবেন, আমরা সঙ্গে সঙ্গে জিনিসটাকে আপডেট করে নেব। কিন্তু আমার মনে হয় মেরিন বায়োস্ফিয়ার রিজার্ভ যেটা আমি বলছি, সেটা ভারতবর্ষে একটাই রয়েছে। ভালো করে সার্চ করবেন এই টার্মটা দিয়ে, মেরিন বায়োস্ফিয়ার রিজার্ভ ইন ইন্ডিয়া। ন্যাশনাল পার্ক আলাদা জিনিস, বায়োস্ফিয়ার রিজার্ভ আলাদা জিনিস। এমনি এমনি বায়োস্ফিয়ার রিজার্ভ দেয় না, অনেক কিছু ওর মধ্যে ইউনিক স্পিসিস থাকতে হয়। আমার পুকুরেও কাতলা মাছ, আপনার পুকুরেও কাতলা মাছ, তাহলে দুজনের পুকুরটাই বায়োস্ফিয়ার রিজার্ভ হবে না। আপনার পুকুরে গলদা চিংড়ি, হ্যাঁ স্যার বলুন। বায়োস্ফিয়ার রিজার্ভের মধ্যে এগুলো সব পরে একটা সাব পার্ট স্যার, ন্যাশনাল পার্ক বা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, এগুলো সাব পার্ট। যেমন স্যার ওয়েস্টার্ন ঘাট বায়োস্ফিয়ার রিজার্ভ, ওর মধ্যে আপনার নীলগিরি এইসব টুকটাক বন্দিপুর আছে, এগুলো পড়ছে এরকম। ঠিক আছে, মান্নার বায়োস্ফিয়ার রিজার্ভ বলে এটাকে, গালফ অফ মান্নার বায়োস্ফিয়ার রিজার্ভ। তাও মেরিন, হ্যাঁ মেরিন। ইট ইজ, হ্যাঁ এবারে এন্ডেমিক স্পিসিস, ইট ইজ মানে হচ্ছে মান্নার আর কি। হ্যাঁ আচ্ছা, অ্যান কোথায় লিখেছি ম্যাডাম বলছিলেন? আচ্ছা, অ্যান বায়োস্ফিয়ার লিখে দিয়েছি না, ওটা ভুল হচ্ছে, অ্যান হবে না, এ হবে, কোনোভাবে লিখতে গিয়ে অ্যান হয়ে গেছে, ভালো কথা। ইট ইজ মানে কি, মান্নার বায়োস্ফিয়ার রিজার্ভ is only marine, is only marine biosphere reserve, SPHERE, bio, SP biosphere, SPHERE, yeah, reserve of India, of India, ঠিক আছে। famous for দুগং। এই দুগং কথাটা আমি বারবার ভুলে না যাই বলে আমার এতক্ষণ ভুল হচ্ছিল। এটা না কি জিনিস কেউ বলতে পারে, মানে কারো কাছে কোনো আইডিয়া আছে? ছবি না দেখলে হবে না, ছবি দেখলে অনেকেই চিনতে পারবে। কি বলে এগুলোকে? দুগং। না না, দুগং তো বলে, কিন্তু চলতি ভাষায় কি বলে? ভোঁদর। সিন্ধু ঘটক, এরকম কিছু বলে এগুলোকে। না না, সিন্ধু ঘটক না, সিন্ধু গরু বা এরকম কিছু বলে আর কি, সমুদ্রের গরু বা সমুদ্রের ঘোড়া, এরকম কিছু এটার নাম আছে একটা। ইউপিএসসি পরীক্ষায় জিজ্ঞেস করেছিল সেই বছর, যখন ওই 2013 কি 2012-তে জিজ্ঞেস করেছিল। হ্যাঁ, নিম্নলিখিত প্রাণীগুলি, আন্দামানে খুব পাওয়া যায় এটা। হ্যাঁ এগুলো জিজ্ঞেস করে পরীক্ষায়, নাম দিয়ে ডাইরেক্ট বলবে যে এটা কোথায় পাওয়া যায় বা কি পাওয়া যায়, নিম্নলিখিত প্রাণীগুলোর মধ্যে কোনটা সিন্ধু ঘটক, এরকম ভাবে চলতির নামটা দেবে, দিয়ে দুগং লিখে দেবে, বুঝলেন তো? তো সেই জন্য আমি একটু আপনাকে ছবিগুলো দেখাচ্ছি, যাতে ছবি দেখে কিছুটা মনে থাকে আর কি। পুরো সমুদ্রের জলের মধ্যেই থাকে আর কি এরা, সাঁতার টাতার কাটে। তারপরে আর পাওয়া যায় হচ্ছে
গ্রিন টার্টল, লেদারব্যাক টার্টল, এটা কিন্তু অলিভ রিডলি টার্টল বললে ভুল করলে হবে না, ওটা কিন্তু ওডিশার কোস্টে ওখানে পাওয়া যায়। অলিভ রিডলি টার্টল ওরা আসে, ওখানে ডিম পাড়ে, কোস্টের মধ্যে ডিমগুলো থাকে বালির তলায়, তারপর ডিমগুলো ওখানে ফুটে বাচ্চাগুলো সমুদ্রের মধ্যে চলে যায়। সেও একটা দেখতে দারুণ লাগে। গ্রিন টার্টল, আমরা এখন গ্রিন টার্টল দেখবো। গ্রিন টার্টল এসছে আমাদের, গ্রিন টার্টল। আচ্ছা, আস্তে আস্তে আসছে। ও, তারপর হচ্ছে লেদার ব্যাক টার্টল। ছবিটা একটু আসার ওয়েট করছে আর কি, ঠিক আছে, যা এসছে এসছে। তো এইগুলো ওখানে পাওয়া যায়। আর যেহেতু এটা একটা মেরিন বায়োডাইভার্সিটি হটস্পট, সেই জন্য ওইটাকে পরীক্ষায় কিন্তু এই স্পিসিস গুলো আসার সম্ভাবনা একটু বেশি। বিশেষ করে আমরা যেরকম আগের দিন ভারত আর মায়ানমার পড়াচ্ছিলাম, ভারত আর মায়ানমারের মধ্যে ভারত মায়ানমার না, ভারত আর ভুটানের মধ্যে যেমন রেড পান্ডা ওখানকার স্পিসিস, গোল্ডেন লাঙ্গুর ওখানকার স্পিসিস, সেরকম এন্ডেমিক স্পিসিস যেগুলো আছে, যেগুলো ওখানে ছাড়া পৃথিবীর আর কোথাও পাওয়া যায় না, কোনো জায়গাতে পাওয়া যায় না, আপনি জানুন, সেইগুলোই আপনাকে পরীক্ষায় ইউপিএসসি হোক বা ডাব্লিউবিসিএস, ইউপিএসসির ক্ষেত্রে ভূগোলটা কিন্তু সম্পূর্ণরূপে ওখানে কিন্তু আপনি জেনেই নিন কনসেপ্ট বেসড কোশ্চেন, হয়তো সাধারণ যেগুলো জিজ্ঞেস করে ইউপিএসসি যে কোথায় কি পাওয়া যেতে পারে বলতে শুধুমাত্র স্পিসিস এর কথা বলছি না, লোহা কয়লা এগুলো জিজ্ঞেস করতে পারে। আদারওয়াইজ ওই ভূগোলে মনসুন একটু কনসেপ্ট বেসড কোশ্চেন জিজ্ঞেস করে, বাকি সব ফ্যাক্ট বেসড কোশ্চেন জিজ্ঞেস করে ভূগোলে। ওই জন্য ভূগোলের প্রশ্ন আজকাল খুব একটা ইউপিএসসিতে আমরা দেখতে পাই না, কিন্তু ডাব্লিউবিসিএস তো 100 খানা ভূপ্রকৃতির প্রশ্ন এই ওই তাই দেবে। তো 100 খানার মধ্যে ধরুন 70 বা 80 খানা, 70টা তো আপনি বই থেকে পাবেন, আপনি কার্তিক স্যারের বই পড়ুন, বসু মৌলিকের বই পড়ুন, এমসিকিউ সলভ করুন, 70-75টা পেয়ে যাবেন। বাকি যে 20-25টা প্রশ্ন থাকবে ভূগোলেরই প্রশ্ন থাকবে, কিন্তু কোনোদিন আপনি দেখবেন কি তাতে একটা ড্যামের প্রশ্ন বা ঠিক কোথায়, তাহলে আপনি বুঝুন ডাব্লিউবিসিএস এর কথা বলছি এবং ইউপিএসসি এর কথা বলছি, যদি কোনো একটা বাঁধ সম্পর্কে জিজ্ঞেস করে বা কোনো একটা নদী সম্পর্কে জিজ্ঞেস করে, তাহলে বুঝবেন যে ওই নদী বা বাঁধটাকে নিয়ে দুটো রাজ্যের মধ্যে ঝামেলা হয়ে গেছে, বা দুটো দেশের মধ্যে কন্ট্রোভার্সি হয়ে গেছে, বা ওই বাঁধের জল কে নেবে, বা ওই বাঁধটা হয়তো ফেটে ফেটে জল লিক করছে এরকম, বা সামনে বর্ষা আছে বা বর্ষার সময় ওই বাঁধটা ফুলে ফেপে উঠেছে, সেখান থেকে জল ছাড়া হয়েছে, এরকম আপনি জানুন যে এইরকম কিছু না কিছু ঘটনা হচ্ছে ওই বাঁধের সঙ্গে বা ওই নদীর সঙ্গে, তবে কি ইউপিএসসি আপনাকে জিজ্ঞেস করেছে প্রশ্ন বা ডাব্লিউবিসিএস জিজ্ঞেস করেছে। কিন্তু আদারওয়াইজ ডাব্লিউবিসিএস এ 70 থেকে 75টা প্রশ্ন বই থেকে পাবেন। বইতে যারা কি বলে ওগুলোকে ভূপ্রকৃতি চ্যাপ্টার, বা তারপর যখন নদী জলবায়ু যা যা আছে আরো সবগুলো পড়ে ফেলে, তাহলে তাকে 70-75 প্রশ্ন আটকাবে না। কিন্তু 20-25টা প্রশ্ন কিছু করার নেই। তবে আমি আপনাকে পরামর্শ দেবো, শুনুন, যেটা হচ্ছে আপনাকে না ওই 20খানা প্রশ্ন নিয়ে মাথা ব্যথা নেই, যে 20খানা প্রশ্ন কেউ পারে না। আপনি ঠিক আছে ভূগোল থেকে সব পারবো, ভূগোল আমি সব পড়া আছে বলে আপনি ইগনোর বললেন না, আর যে 20খানা প্রশ্ন হয়তো 6 মাস 1 বছর বা হয়তো 5 বছরে একবার জিজ্ঞেস করেছে পরীক্ষায়, সেই রকম প্রশ্ন ইন্টারনেটে সার্চ করতে করতে তার একখানা লিস্ট বানিয়ে ফেলে এক গাদা প্রশ্ন করে ফেললেন, দেখুন ওটা নিয়ে ওটা লাভ হবে না। ওই
20টা প্রশ্ন যেগুলো আপনার সিলেবাসের বাইরে থেকে আসছে বা আপনি জানেন না কোথা থেকে আসছে, মানে সিলেবাস বলতে বইয়ের বাইরে থেকে আসছে, ওইটা নিয়ে মাথা ব্যথা করতে হবে না। মাথা ব্যথা করুন যে 75টা প্রশ্ন যেটা সবাই পারবে, ওই 75-এ ভুল করলে আপনাকে কেউ বাঁচাতে পারবে না। কিন্তু যে 20টা প্রশ্ন আছে আপনিও পারলেন না আমিও পারলাম না, হয়তো 1-2 জন পেরে গেল, ওটা নিয়ে মাথা ব্যথা নেই। এবং পরীক্ষার পরে সে লেকচার দেবে, জানেন তো এটার এই উত্তর, এটার ওই উত্তর, এটা এই উত্তর, আপনার মনটা খারাপ হয়ে যাবে, আমি পারলাম না সবাই পেরেছে। এক্স্যাক্টলি সবাই পারেনি, ওই 1-2 জনই পারে, কিন্তু তাতে মাথা ব্যথার কিছু নেই। পোস্ট 1-এর বেশি আছে চাকরির জন্য, আপনাকে ওই 75টার উপর ধ্যান দিন যে 75টা বই থেকে আছে। ডুগং, গ্রিন টার্টেল, লেদার ব্যাক টার্টেল, ঠিক আছে। আচ্ছা, একটা নদী আছে, যে নদীটা এর মধ্যে পড়েছে, কি বলে, ম্যাপটা দেখি একটু, গালফ অফ মান্নারের মধ্যে পড়েছে। কেউ বলতে, অবশ্য আপনি বলবেন কি করে, মানে যেহেতু আপনাদের ম্যাপের বই যদি থাকতো তাহলে আপনারা অ্যাটলাস দেখে বলতে পারতেন। লিখে দিই আমরা, হ্যাঁ। রিভার ভাইগাই। এবার আপনাকে এখানে ঠকাবে কি করে জানেন তো, গালফ অফ মান্নারে কে পড়েছে, গোদাবরী, কৃষ্ণা, কাবেরী, ভাইগাই। এবার ভাববেন না গোদাবরীতে এই সাইডে গিয়েছে, কৃষ্ণা গিয়েছে, তা হয়তো কাবেরী পড়তেও পারে, কাবেরীর কোনো এই, মানে যখন আপনি প্রশ্নের সঠিক উত্তর জানবেন না তখন মাথাটা এইভাবে আপনাকে চিটিং করবে, আপনার ব্রেন আপনাকে এইভাবে চিটিং করবে, ঠিক আছে। কিছু করার নেই, জানতে হয়। জন্য সঠিক উত্তর না জানলে এমসিকিউ পরীক্ষায় অ্যাটেন্ড করা উচিত নয়। আমিও এটা করি না, কিন্তু প্রায় আমি দেখতাম পরীক্ষায় যেগুলো মনে করছি যে এটা হবে, বাড়ি এসে পরে উত্তর মিলিয়ে দেখতাম হ্যাঁ সেইটাই ছিল। গোটা 5খানা আমি এইভাবে ছেড়ে দিতাম প্রত্যেকবার। যদি ওই 5খানা করে করতাম তাহলে হয়তো আর একটু বেটার মার্কস হতো, কিন্তু কি করবো, রিস্ক নিতে পারি না, কারণ রিস্ক মানে একটা বছর। রিভার ভাইগাই falls into Gulf of Mannar. হয়ে গেল। তারপরে আরেকটা জায়গা আপনাকে দেখাই, আরেকটা জায়গা না দেখালে ঠিক ইয়ে হবে না। এই ম্যাপটা, এই যে ম্যাপটা রয়েছে এখানে যে রামেশ্বরম রয়েছে, রামেশ্বরম ভারতের মেনল্যান্ডের সঙ্গে কানেক্টেড আছে। যেটা কানেক্টেড আছে সেই ব্রিজটা বা সেই চ্যানেলটার নাম কি কেউ বলতে পারে? মাঝে মাঝে ফেসবুকে ছবি টবি দেয়, সেই ট্রেন যাচ্ছে পম্বন একদম ব্রিজ। সমুদ্রের উপর দিয়ে। আচ্ছা, এক্স্যাক্টলি। পম্বন ব্রিজ। আর আর নদীটার নাম কি বা চ্যানেলটার নাম কি? পম্বন চ্যানেল নাকি? এক্স্যাক্টলি, পাম্বান চ্যানেল, পাম্বান ব্রিজ, দুটো সেম নাম। ব্রিজটার নাম যা, চ্যানেলটার নাম তাই। রামেশ্বরম is connected to mainland India by Pamban Bridge and name of, মানে ওই জল রাশিটা আর কি বা নদীটা is Pamban channel. এবার ইন্ডিয়া শ্রীলঙ্কার মধ্যে ডিসপিউট যে জায়গাটা নিয়ে রয়েছে,
কাচ্চিতিভি আইল্যান্ড, এইটা নিয়ে ডিসপিউট রয়েছে। এক্স্যাক্টলি কাচ্চিতিভি আইল্যান্ডটা ইন্ডিয়ার ছিল, মানে ইন্ডিয়ারই ছিল। ইন্ডিয়া লিজড ইট টু শ্রীলঙ্কা, শ্রীলঙ্কাকে লিজ দিয়েছে যাতে ওখানকার যারা মৎস্যজীবী রয়েছে তারা এসে মাছ ধরতে পারে। তো ওখানে তো মাছ ভালো পাওয়া যায়, মাছ ধরবে। এবং পরে লেটার ইন্ডিয়া গেভ ইট টু শ্রীলঙ্কা, প্রথমে লিজ পরে পুরোপুরি দিয়ে দেয়। এতে প্রবলেমটা কি হলো, এতে প্রবলেম হলো ইন্ডিয়াজ EEZ এক্সক্লুসিভ ইকোনমিক জোন। এক্সক্লুসিভ ইকোনমিক জোন মানে ভারত বা প্রত্যেকটা দেশের সমুদ্র তট থেকে সমুদ্রের ভেতরে কিছুটা অংশ, কিছুটা সেটা কত আমরা একটু পরে বলছি, এলাকার মধ্যে যা তেল মাছ যা কিছু পাওয়া যাবে, কোনো মিনারেলস, লোহা, কয়লা, পেট্রোলিয়াম সবকিছু ইন্ডিয়ার হবে বা সেই সংশ্লিষ্ট দেশের হবে। তো এটাকে বলে এক্সক্লুসিভ ইকোনমিক জোন, বা অনেক সময় এক্সটেন্ডেড ইকোনমিক জোনের আন্ডারে সেটা আরো পরে বাড়ে, কিন্তু এটা হচ্ছে এক্সক্লুসিভ ইকোনমিক জোন। এবার এক্সক্লুসিভ ইকোনমিক জোনটা যেহেতু ওই কাচ্চিতিভি আইল্যান্ডটা শ্রীলঙ্কাকে দিয়ে দিল, তাহলে ওইখানটা প্রবলেম হচ্ছে কেন? কারণ ওই আইল্যান্ডটা থাকলে EEZ অতটা যাচ্ছে, আর যদি ওই আইল্যান্ডটা শ্রীলঙ্কাকে দিয়ে দেয় তাহলে EEZ এর মধ্যে ওইটা পড়ছে। এইটা নিয়ে ভারত শ্রীলঙ্কার মধ্যে একটু সমস্যা চলছে। কে বলতে পারে এক্সক্লুসিভ ইকোনমিক জোন কত নটিক্যাল মাইলস অব্দি হয় তট ভাগ থেকে? পরীক্ষা এগুলো 200 জানার দরকার আছে। 12 নটিক্যাল মাইল। 12 নটিক্যাল মাইল, 200 হলে সেটা এক্সটেন্ডেড হয়ে যাচ্ছে আর কি। যেটা আপনি 200 বলছেন সেটা এক্সটেন্ডেড হয়ে যাচ্ছে। হ্যাঁ, প্রথম এক্সক্লুসিভ 12 এক্সক্লুসিভ 200। এটা তো ঠিক আছে, কত নটিক্যাল মাইল? Where is the exclusive country has highest exclusive zone? এখানে কত নটিক্যাল মাইল সেটা একটু দেখছিলাম। জোন অফ ইন্ডিয়া নটিক্যাল মাইল, the exclusive zone of India referred to as exclusive economic zone is in beyond the adjacent territorial water limit of the such zone is 200 nautical miles from the baseline. আচ্ছা, এটা এক্সক্লুসিভ না, এটা হচ্ছে আমার মনে হয় ইকোনমিক জোন। এক্সক্লুসিভ ইকোনমিক জোন এত বড় হয় না, 200 হয় না। তবু না একটু আপনারা দেখে নেবেন, না আমি এতটা ক্লাসের মাঝখানে এত কিছু খোঁজাখুঁজি করছি না। প্রথম 12 কিলোমিটার যেটা আছে 12 নটিক্যাল মাইল মানে 21 কিলোমিটার, ওইখানে কিন্তু স্টেট কোস্টগার্ড তারা থাকে। তারপরে যে 200 যেটা আছে ওরা কিন্তু সেন্ট্রাল, যেখানে যখন ট্রলার মাছ ধরতে যায় দেখবেন তখন স্যার 21 স্টেট দেখে ওগুলো, তারপরে 200 কিলোমিটার এরা দেখে। আর স্যার হচ্ছে যেটা যদি মাঝখানে যদি কোনো থাকে মানে দ্বীপ থাকে যেটা, সেখান থেকে আবার ধরা হবে এরকম করে, কিন্তু আর্টিফিশিয়াল দ্বীপ হলে চলবে না। ঠিক আছে, তাহলে এক্সক্লুসিভ ইকোনমিক জোন প্রেসক্রাইবড বাই 1982 ইউনাইটেড নেশন কনভেনশন ইট স্ট্রেচেস বেসলাইন আউট অফ 200 নটিক্যাল মাইলস। তাহলে দেখা যাচ্ছে এখানে 200টাই সঠিক হচ্ছে। ফ্রম দ্য কোস্ট অফ দ্য স্টেট and exclusive economic covering 2.3 million square kilometer is claimed। আপাতত 200ই ধরছি, আর 12টা অবধি স্টেটের সীমার মধ্যে আমরা ধরছি, ঠিক আছে? আপাতত 200ই থাকুক। এটা EEZ হচ্ছে 200 নটিক্যাল মাইলস আমরা লিখে দিচ্ছি। কত দেখলাম যেন 200 নটিক্যাল মাইলস, আমাদের ওটা বুঝতে ভুল হয়েছে। 200 নটিক্যাল মাইলস। এগুলো না আপনাকে কমন সেন্সের বা জেনারেল নলেজের প্রশ্ন হিসেবে জিজ্ঞেস করে বসবে যে কোনো পরীক্ষায়, যে ভারতের স্যার ওটা ঠিকই আছে, ওটা 200 নটিক্যাল মাইলই হবে। তার কারণ 12 নটিক্যাল মাইল যেটা আমি বলছিলাম ওটা হচ্ছে আপনার বেস লাইন থেকে 12 নটিক্যাল মাইল পর্যন্ত আপনার যে এরিয়াসটা থাকে ওই এরিয়াসটা হচ্ছে যে ওটা আর কি ওই দেশের সম্পত্তির মধ্যে পড়ে, ওই জিনিসটা আমি বলছিলাম। 200 নটিক্যাল মাইলসই হবে ওটা। 200। তাহলে মাঝে মাঝে একটু ইন্টারনেট দেখে নেওয়া বা আলোচনা করাও ভালো জিনিস।
এক্সক্লুসিভ ইকোনমিক জোন যেটা ভারতের আছে তার মধ্যে ওই দ্বীপটা পড়ে যাচ্ছে, তখন ইন্ডিয়া শ্রীলঙ্কার মধ্যে একটা ওই সমস্যা হচ্ছে। এছাড়া আরো যে সমস্যাগুলো রয়েছে, যেটা একটু ঐতিহাসিক ব্যাপার আপনাকে জানা উচিত, যেটা সম্পূর্ণ আমি যেটা আপনাকে বলছি এটার কোনো ঐতিহাসিক ভিত্তি নেই, এটা কোনো প্রমাণ নেই, কিন্তু জাস্ট একটা গল্পের আকারে বলছি। যেমন আমি আপনাকে এখানে বললাম কি যে অ্যাডামস ব্রিজের হচ্ছে কোরাল রিফ, তার পাশে লাইমস্টোন রয়েছে, লাইমস্টোনটাকেও ফেলে রেখেছে। এবার যদি আপনি আমার সঙ্গে ডিবেট করেন যে না স্যার, তর্ক আর ডিবেট আলাদা জিনিস, হ্যাঁ, ডিবেট করেন যে না স্যার কোনো প্রমাণ নেই, আসেনি, তো সেরকম ভাবে আমিও আপনাকে আরেকটা গল্প বলবো যেটার কোনো প্রমাণ নেই, কিন্তু লোকে বলে থাকে, সেরকমই বলবো, সত্যি বলে ধরে নেওয়ার দরকার নেই। আচ্ছা, এটার কোনো সত্যি ভিত্তি নেই, জাস্ট একটা শোনা খবরের কাগজে লেখা এই ধরনের জিনিস থেকে আপনাকে বলছি, ঠিক আছে? যেমন ধরুন আচ্ছা, এরও আগে একটা জিনিস বলে দিই। এইবার এইখানে তো দেখা যাবে না এইখানটা, ওই জন্য আমি আপনাকে দুটো বন্দর দেখিয়েছিলাম। যখন এই তুতিকোরিন থেকে চেন্নাই যদি ভারতীয় শিপকে যেতে হয়, তো ভারতীয় শিপ কিভাবে যাবে? ভারতীয় শিপ এই তুতিকোরিন থেকে মালটা নেবে, ও আচ্ছা এই কালারটা দেবো, হ্যাঁ, তুতিকোরিন থেকে জাহাজটা এইভাবে ঘুরে এইভাবে চেন্নাই পৌঁছাবে, তাই তো? সবাই রাস্তাটা দেখতে পাচ্ছে কতটা ঘুরতে হচ্ছে, শ্রীলঙ্কার এই পাশ দিয়ে বা ডানে বাঁয়ে করে একটু যাবে। তাহলে এই যে এতটা রাস্তা যেতে হচ্ছে, এই এতটা রাস্তাকে কাট অফ করবো কিভাবে? যদি আমরা এই বরাবর একটা রাস্তা পথ নিয়ে যেতে পারি যে চেন্নাই বন্দরে, আর এদিকে তুতিকোরিন বন্দর থেকে আসছে, বোঝা গেল? যদি এখান থেকে পম্বন চ্যানেল বা এইসব জায়গা দিয়ে নিয়ে যেতে পারি, তাহলে আমাকে এই এতটা রাস্তা ঘুরতে হবে না, আমি ডাইরেক্ট এখান থেকে এখানে চলে যাব। তো এইরকম একটা প্রজেক্ট এই ধরুন কংগ্রেস গভর্নমেন্টের টাইমে আনার চেষ্টা করা হয়েছিল, যেটা এখন আপাতত ওইর উপরে সরকার কোনো ইন্টারেস্ট দেখাচ্ছে না। সেটা হচ্ছে সেতু সমুদ্রম প্রজেক্ট, পাশে লিখে দিয়ে সেতু সমুদ্রম প্রজেক্ট। এবার যে সেতু সমুদ্রম প্রজেক্টটা রয়েছে, মানে ছিল আর কি, করবার চেষ্টা করেছিল টু কানেক্ট তুতিকোরিন টু চেন্নাই। এবার আপনাকে পরীক্ষায় কি করবে? পরীক্ষায় এরকম একটা প্রশ্ন দিয়ে বলবে যে উত্তর না পূর্ব উপকূলের সঙ্গে পশ্চিম উপকূল, বা আপনাকে চেন্নাইয়ের সঙ্গে হয়তো আপনাকে ওই এই সাইডে যে বন্দরগুলো আছে, এই যে এখানে, হ্যাঁ, কোচি, ম্যাঙ্গালোর, এরকম কিছু একটা বন্দরের নাম দিয়ে দিল, বা চেন্নাইয়ের সঙ্গে বোম্বে বন্দর দিয়ে দিল, হ্যাঁ, কিন্তু এক্স্যাক্টলি জানুন এটা পূর্ব উপকূলের মধ্যেই দুটো বন্দরের সঙ্গে কানেক্ট করবার জন্য। দেখুন নিউজ পেপারে কি লিখেছে, নিউজ পেপার তো লিখেছিল পূর্ব উপকূল ভার্সেস পশ্চিম উপকূল, এক্স্যাক্টলি নিউজ পেপারে যাবেন না, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ওয়েবসাইটে যেটা লেখা আছে আমি আপনাকে সেটা বলছি, আর পরীক্ষায় সেটাই আর উত্তর। আমরা এখানে ওয়েবসাইট ইন্টারনেটে ঘাঁটছি, কিছু উত্তর এসে গেল, মোটামুটি সব কয়েকটাতে একই রকম উত্তর আছে, আমরা মেনে নিলাম, কিন্তু বেস্ট অপশন হচ্ছে গভর্নমেন্ট তার ওয়েবসাইটে কি দিয়ে রেখেছে, ওইটা যদি আপনি পড়েন আমি আশা করছি ওইটাই আপনার কাজে দেবে। সেতু সমুদ্র। আচ্ছা, এইবার যেটা শোনা গল্প আর কি, যেটা কিন্তু কোনো সত্যি ভিত্তি নেই, সমস্ত দেশের অভিযোগ করে থাকে, সেটা আমি আপনাকে বলছি, এর কিন্তু কোনো সত্যির ভিত্তি নেই, জাস্ট একটা গল্প হিসাবে এটাকে গ্রহণ করুন। কেসটা কি হয়েছে, এইখানটায় মানে যেহেতু এই যে তামিলনাড়ুতে থাকে তামিল, তাই অবস্থা তামিলনাড়ুতে তো তামিলই থাকবে, তেমনি শ্রীলঙ্কার এই জাফনা এলাকা যেটা আছে, জাফনা বলতে এই এলাকাটা, এই যেখানটা জাফনা, বড় করে আমি দেখাচ্ছি, দেখুন স্ক্রিনে আপনারা তো আসছে, এসে কি জাফনা লেখাটা বোঝা যাচ্ছে? আমি হলুদ দিয়ে গোল করেছি, বোঝা যাচ্ছে। তো জাফনা এলাকাটা যেটা আছে বা এই সাইডটা শ্রীলঙ্কার উত্তর দিকটা, এলটিটিই একটা জঙ্গি সংগঠন। এলটিটিই মানে যতটা আমার মনে পড়ছে লিবারেশন ফর তামিল টাইগার, এলএম, এরকম কিছু একটা নাম ছিল। তো এলটিটিই পৃথিবীর একমাত্র জঙ্গি সংগঠন যাদের কাছে নিজস্ব এয়ারক্রাফট ছিল। কেন স্যার জঙ্গি সংগঠন কেন? জঙ্গি সংগঠন এই কারণে, তার কারণ শ্রীলঙ্কার ইলেক্টেড গভর্নমেন্ট
বা রেকগনাইজড গভর্নমেন্ট বাই দ্য ওয়ার্ল্ড ওয়াজ যারা বর্তমানে রয়েছে তারা। এলটিটি সেই দেশে ক্ষমতা দখল করবার জন্য বা ওই তামিল এলএম যেটা আছে আর কি, যে তামিলদের ওখানে যারা বসবাস করে তাদের স্বার্থ রক্ষার জন্য বিশাল ওখানে আফগানিস্তানে যেরকম গৃহযুদ্ধ চলছে, তালিবান আর হামিদ কারজাই তো এখন নেই, আশরাফ ঘানি আছে, তাদের যে সরকারের মধ্যে গৃহযুদ্ধ চলছে, তালিবানরাও ছাড়বে না, ওরাও ছাড়বে না, তো এলটিটিও ছাড়বে না, আর শ্রীলঙ্কার গভর্নমেন্টও ছাড়বে না, এরকম ঘমাসান যুদ্ধ চলছে। শ্রীলঙ্কা অভিযোগ করে, কিছু মেসেজ লিখেছে দেখি, 4টে। ভালো কথা। শ্রীলঙ্কা অভিযোগ করে যে ভারত সরকার এই তামিল জঙ্গিদের হেল্প করছে। কিরকম ভাবে হেল্প করছে? টাকা দিয়ে হেল্প করছে। যেহেতু ভারতে ওখানে রাজ্যটা তামিলনাড়ু, ওখানে তামিলরা আছে, ওই তামিলরা শ্রীলঙ্কার তামিলদের স্বার্থ রক্ষার জন্য জঙ্গি সংগঠনকে হেল্প করছে, তারপরে সাহায্য দিচ্ছে। নইলে একটা জঙ্গি সংগঠন এমন কি কাজ করে যে তারা এরোপ্লেন কিনতে পারে, এরা অনেক অভিযোগ করে। তখন ভারতের সঙ্গে আমেরিকার সম্পর্ক একটু তলানিতে ছিল। আমেরিকা কি করে, ভারত আর শ্রীলঙ্কার মাঝখানে এই যে জায়গাটা আছে না, 4খানা ওয়ারশিপ দাঁড় করিয়ে দেয়, একটু আশেপাশে ডানে বাঁয়ে করে 4খানা ওয়ারশিপ দাঁড় করিয়ে দেয়, যেটা শ্রীলঙ্কা অভিযোগ করছে যে ভারত থেকে মদত আসছে, খাবার হোক পয়সা হোক আসছে, সেটা যেন আসতে না পারে। এবার চিন্তা করুন, আপনার দেশের বর্ডারে যদি আমেরিকা এখনই কত ডেভেলপ, তখনও ডেভেলপ ছিল, এয়ারক্রাফট ক্যারিয়ার, ওয়ারশিপ 4খানা, নিউক্লিয়ার পাওয়ার সাবমেরিন, হ্যাঁ, একদম পুরো পরমাণু যুদ্ধ হয়ে যাবে, এরকম একটা ব্যাপার আর কি, এখানে দাঁড় করিয়ে দেয়। তো তখন ভারত সরকার বলে না না, এরকম কোনো ব্যাপার নেই। আমেরিকা সরকারকে রিকোয়েস্ট করে কি যে আপনারা ওটা সরিয়ে নিন, আমরা আইপিকেএফ পাঠাবো, মানে ইন্ডিয়ান পিস কিপিং ফোর্স, তামিল দমন করা যায়। তো ইন্ডিয়ান পিস কিপিং ফোর্স তামিলদের দমন করবার জন্য ভারত সরকার পাঠায়, এবং আমেরিকা সরকার নিজের জাহাজগুলোকে ওখান থেকে সরিয়ে নিলেও কাছাকাছি একটা জায়গায় রাখে কোথাও। তারপর সে আইপিকেএফ যায়, আইপিকেএফ এর প্রচুর লোক মারা যায়, মরবেই, তার কারণ এগুলো ঘন জঙ্গল, বসতি নেই, তার মধ্যে তামিল এলএমস যারা ছিল তাদের অনেক রকম কোড ওয়ার্ড ছিল। মন্দিরের ঘন্টা মানে ভারতের সেনা আসছে, তারপরে ভেপু মন্দিরের বাজছে তার মানে চলে যাচ্ছে, এরকম সব অনেক কোড ছিল। সেই সমস্ত করে 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 শেষ পর্যন্ত ভারতীয় আইপিকেএফ বহু 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 প্রাণের বিনিময়ে শেষ পর্যন্ত তামিল জঙ্গিদের থেকে মুক্ত করতে সমর্থ হয়। এইটা আবার তামিল জঙ্গিরা ভালোভাবে নেয় না, তারা ভারতকে খুব শত্রু ভাবাপন্ন চোখে দেখে, যদিও তারাও তামিল, এখানেও তামিল, সব তামিল। এবং তাদের মধ্যে যে লিডার ছিল প্রভাকরণকে তো মেরে দেয়, তার যে ছেলে ছিল তাকেও শ্রীলঙ্কার সেনা ধরে পরে মেরে দেয়, যদি বাচ্চাটাকে মারবার জন্য খুব ওদের নিন্দা দুর্নাম হয়েছিল। মানে ধরুন হয়তো বাচ্চার বয়স 10-11 বছর বয়স, একটা ছবিতে দেখা যাচ্ছে যে শ্রীলঙ্কার তামিলদের সেনা, মানে শ্রীলঙ্কার সেনা যারা আছে তাদের সঙ্গে বসে আছে, তারা কিছু চকলেট দিয়েছে, ও খাচ্ছে, আর তার কিছুদিন পরে দেখা যায় যে বাচ্চাটার লাশ পাওয়া যায়। তো যাই হোক, শ্রীলঙ্কার সেনা বলে যে না আমরা মারিনি, ওই যে বললাম প্রমাণ নেই। কিন্তু জঙ্গিরা খুব ভালোভাবে জিনিসটাকে নেয় না, ওরা তখন রাজীব গান্ধীকে মালার মধ্যে বোমা দিয়ে মেরে দেয়। রাজীব গান্ধীকে মালার মধ্যে বোমা দিয়ে মেরে দিয়েছিল, তার কারণ এই না যে রাজীব গান্ধী প্রধানমন্ত্রী ছিল, তার কারণ হচ্ছে তার নেতৃত্বেই বা তার এতেই ভারত সরকার সেনা পাঠিয়েছিল, ঠিক আছে। কিন্তু এই যে ভারত সরকার আদৌ তামিলদের হেল্প করেছিল না, এই বিষয়ে কিন্তু অভিযোগ। আমরা হ্যাঁও বলছি না, নাও বলছি না, আমরা নাই বলবো, ভারত সরকার যখন না বলেছে আমরাও নাই বলবো, কিন্তু এই হচ্ছে ব্যাপার। তো সেই ক্ষতটা কিন্তু এখনো শুকোয়নি। 91 সালে রাজীব গান্ধী মরে গিয়েছে, নলিনী বা তাকে গ্রেপ্তার করে তামিলনাড়ু জেলে রাখা হয়েছে। কখনো তামিলনাড়ু থেকে বলা হয় যে ওদের এত বছর জেল হয়ে গেছে, এবার ওদের ক্ষমা করে দেওয়া হোক। ক্ষমা করে দেওয়া হোক মানে ফাঁসি না হোক আর কি, ক্ষমা করে দেওয়া হোক, যাবজ্জীবন জেল তারপর তো ফাঁসি। তো তামিলনাড়ু সরকার বলে ক্ষমা করে দেওয়া হোক, কিন্তু ক্ষমাটা তো রাষ্ট্রপতি করেন, তো সেইটার উপর হ্যাঁ না কিছু আসেনি আর কি। তো এই জিনিসটা এখনো তারা জেলের মধ্যে রয়েছে, তাদের অপরাধ হচ্ছে তারা ওই রাজীব গান্ধীকে মালার মধ্যে বোমা দিয়ে মেরেছিল। আপনারা তো জানেন নিশ্চয়ই, যারা জানেন না তারা ইন্টারনেটে ঘেটে নেবেন, একটু এই বিষয়টা বুঝতে পারবেন সবকিছু।
আমাদের প্রচুর সেনা মারা গিয়েছে। তারপর এরকম সেনার উপরে অভিযোগ আনা হয় যে আইপিকেএফ যখন ফেরে, মানে আইপিকেএফ যখন শ্রীলঙ্কা থেকে ফেরে, তখন তারা শ্রীলঙ্কার অধিবাসী যারা ওখানে লোকজন বসবাস করতো তাদের লুট করে নিয়ে আসে, মানে যুদ্ধে সেই লুণ্ঠিত দ্রব্য যেটাকে বলে। আমাদের ভারতীয় সেনা এক্স্যাক্টলি আইপিকেএফ আর ভারতীয় সেনা একটু ডিফারেন্স রয়েছে, যদিও আর্মিদের বা বিএসএফ থেকে বিভিন্ন লোক নিয়ে আইপিকেএফ গঠন করা হয়েছে, কিন্তু ইন্ডিয়ান আর্মি ওই আইপিকেএফ এক জিনিস নয়। তো তারপর থেকে মানে এরকম অভিযোগ আনা হয়। তারপর থেকে এবার ধরুন যদি কোনো সাধারণ ব্যক্তি হয় তাহলে তো পুলিশ তাকে আটক করে চেক করতে পারে, মানে আপনার বডি শডি চেক করেন যে কি আছে না আছে, সেটা তো অ্যালাউড আছে। কিন্তু সেনাকে কোনোদিন কেউ চেক করতে পারে না। সেনাকে তাহলে কে চেক করবে? সেনাকে চেক করবার জন্য মিলিটারি পুলিশ তৈরি করা হয়। দেখবেন মিলিটারি পুলিশগুলোর যারা রয়েছেন তাদের মিনিমাম হাইট 6 ফুট হয়। 6 ফুটের নিচে হলে মিলিটারি পুলিশ আপনি হতে পারবেন না। ওই মিলিটারি পুলিশ এমপি লেখা থাকবে, মানে একদম আর্মির মতনই ড্রেস থাকবে, ডান হাতে আর বাঁ হাতে কালো। হ্যাঁ বলুন স্যার। সিএমপি সেন্ট্রাল মিলিটারি পুলিশ। তো মিলিটারি পুলিশ যেটা থাকে ওটা মিলিটারিদের মধ্যেই থাকে, তারা ওইখানেই বিভিন্ন জায়গায় জায়গায় তারা চেক করে। যেমন ধরুন কোনো আর্মি অফিসার বা আর্মি কেউ বিনা হেলমেটে গাড়ি চালিয়ে যাচ্ছে, তাকে আটকাবে? সাধারণ পুলিশ তো একটা আর্মিকে আটকাতে পারে না, সে অধিকার নেই। যেটা ইউনিফর্মে আর্মি যাচ্ছে তাকে আটকানোর ক্ষমতা সাধারণ পুলিশের নেই, ভালো করে বুঝুন। সে যাই কিছু করে থাক, যাই তার বিরুদ্ধে অভিযোগ থাক, তাকে আটকাতে পারে মিলিটারি পুলিশ। তো সেই ঘটনার পর থেকে মিলিটারি পুলিশ গুলো মানে মিলিটারি পুলিশ রাখা হলো বা হয়তো তারপরে ইয়ে হলো। যদিও আমি বিশ্বাস করি যে আমাদের ভারতীয় সেনা আইপিকেএফ মোটেই এরকম কাজ করবে না, কিন্তু শ্রীলঙ্কা এরকম অভিযোগ করেছিল যে সাধারণ ব্যক্তিদের অত্যাচার করে, তাদের থেকে লুট করে, তাদের থেকে জিনিসপত্র ভারতীয় আইপিকেএফ নিয়ে এসেছে। তার মানে আইপিকেএফ পাঠিয়ে এক তো হচ্ছে আমাদের কত লোকের প্রাণ গেল, তারপর রাজীব গান্ধীর প্রাণ গেল, সেটা বাদ দিন, তারপরে আমাদের সেনার উপরে এরকম দুর্নাম হলো। তো এই জিনিসগুলো কিন্তু খুব জটিল পর্যায়ে রয়েছে। কিন্তু তবে ভারত সরকার আস্তে আস্তে শ্রীলঙ্কার সঙ্গে ভালো সম্পর্ক রাখার চেষ্টা করছে। এই কারণে শ্রীলঙ্কার এখানে দেখুন কলম্বো আর এই জায়গাটা হাম্বানতোতা, যে সাউথ সাইড লিখেছি না এস, এখানে হাম্বানতোতা পোর্ট আছে। এক্স্যাক্টলি ওই জায়গাটা না, এরকম একটা জায়গায় হাম্বানতোতা পোর্ট আছে, এই জায়গাটা হাম্বানতোতা পোর্ট আছে। হ্যাঁ, ওইটা হচ্ছে ডিপ সি পোর্ট, মানে গভীর সমুদ্র বন্দর। ভারতে কোনো গভীর সমুদ্র বন্দর নেই। ভারতের সমস্ত যে মালপত্র আছে সেই সমস্ত মালপত্র ভারতের বিভিন্ন বন্দর থেকে শ্রীলঙ্কার ওই ডিপ সি পোর্টে আসে, সেইখানে জাহাজে ওঠে। ওই বড় বড় জাহাজ ভারতে ঢুকবে না, তার কারণ ডিপ সি পোর্ট ভারতে নেই। তো ওই জাহাজে আসে, সেই জাহাজ শ্রীলঙ্কা থেকে ইংল্যান্ড চলে যায়, ধরুন আমেরিকা চলে যায়, ভারতের মাল এক্সপোর্ট হয়। হ্যাঁ, আবার ওইখানটায় হাম্বানতোতা পোর্টের পাশেই চীন টাকা দিয়ে আবার একখানা নৌঘাঁটি গড়ে তুলেছে। সেই নৌঘাঁটিতে চীনের সাবমেরিন আছে, নিউক্লিয়ার পাওয়ার সাবমেরিন, মানে কিছু হলেই শ্রীলঙ্কা মানে নেভি ওখান থেকে এসে ভারতকে অ্যাটাক করবে, এরকম ব্যাপার। তো এই সমস্ত সব ওই রাজনৈতিক বা কূটনৈতিক সমস্যা বা কূটনৈতিক গল্পের মধ্যে চক্করের মধ্যে পড়ে ভারত সরকারকে বলছে বলে গাই বাতোं पे मिट्टी डालते हैं और आगे ही काम करते हैं। এই সমস্ত করে শ্রীলঙ্কা সরকারকে ভারত সরকার একটু খুশি রাখার চেষ্টা করে আর কি, টাকা পয়সা দেয়, কারেন্সি সোয়াপ করে, এই সমস্ত জিনিসগুলো যা যা করা করে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করা হচ্ছে। তারপরে ওখানে আবার একটা সমস্যা ঠিক বলবো না, মানুষ যেন ক্ষমতা পেতে পেতে একটা এমন হয়ে যায়, যেমন ধরুন আমেরিকায় কোনো ব্যক্তি রাষ্ট্রপতি দুবারই পরপর হতে পারে, তারপর সে যত ভালো ব্যক্তি হোক, যত ভালো হোক, দুবারের বেশি তিনবার সে হতে পারবে না, তার দলের অন্য লোক হতে পারে। শ্রীলঙ্কা তো সেরকম একটা নিয়ম ছিল। তো মাহিন্দা রাজাপাকসে, হ্যাঁ, তার ভাই হচ্ছে প্রধানমন্ত্রী ছিল। এবার তারা পার্লামেন্টে একটা আইন পাস করে দিল। পার্লামেন্টে আইন পাস করলো কি, যে একটা ব্যক্তি যত ইচ্ছা ততদিন রাষ্ট্রপতি থাকতে পারে। দিয়ে আইনটা পাস করে ভোট হলো, ভোটে মাহিন্দা রাজাপাকসে জিতলো এবং সে এখন যতদিন ইচ্ছা রাষ্ট্রপতি থাকতে পারবে। লোকটা ভারতের সঙ্গে অতটা ঠিক ভালো সম্পর্ক নয়, মানে ও একটা চীনের দিকটায় আর কি। এবং সেই সমস্ত মানে সুযোগ সুবিধা চীন থেকে নিয়ে সে হয়তো টাকা দিয়ে হোক বা যে করে হোক ভোট কিনে, এবার জনগণ তাকে ভালোবাসে, এটাও হতে পারে, আমি না জেনে বলবো না। হ্যাঁ, কিন্তু মোটামুটি আর যে রনিল বিক্রমাসিংহে তার যে পার্টিটা ছিল ওইটা বেশ ভারতের মিত্র ভাবাপন্ন, ওইখানে সমস্যাটা ছিল না। কিন্তু এই নতুন লোকগুলো আসার পরে ভারতের মানে এই পার্টিটা ভারতকে পছন্দ করে না, ওই রিজন ইজ সেম, তামিল। এবার এরপরে যখন এলটিটিই চলে গেল, এবার তাহলে সংখ্যা গুরু হয়ে গেল, যেটা শ্রীলঙ্কার আদারওয়াইজ লোক যারা রয়েছে তারা এবার কিন্তু তামিলদের অবস্থা বেশ খারাপ করে দিচ্ছে। তামিলরা ওখানে থাকা, ঘুমানো, মানে আপনি ব্যাপারটা চিন্তা করুন যে আমাদের হিন্দুদের অবস্থা বাংলাদেশে যেরকম হয়, বাংলাদেশে দেখুন
খারাপ লোক সেরকম নেই, যে দু একটা ওই পাকিস্তানপন্থী লোক আছে তারা যেরকম হিন্দুদের অত্যাচার করছে, হ্যাঁ, যে চলে যাও এই দেশ থেকে ওখানে, তো ঠিক সেম জিনিসটা ওখানে হচ্ছে আর কি। আর আপনি শুনে থাকবেন যদি হিন্দু নিউজ পেপার নিয়মিত পড়েন, মাঝে মাঝেই যে শ্রীলঙ্কার অমুক কি বলে অপরাধী খুন জখম বা কি বলে গাঁজা হেরোইনের ব্যবসা, হ্যাঁ, সে ভারতে এসে তামিলনাড়ুতে কোনো জায়গায় বাড়ি কিনে বসতি করছে, আর শ্রীলঙ্কা সরকার তাকে ফেরত চাইছে। এরকম ঘটনা মাঝে মাঝে হিন্দুতে একটা দুটো আসে, তাও হয়তো 4-6 মাসে একবার আসলো, বা কখনো কখনো দেখায় যে অমুক বাড়িটা অমুক লোকের ছিল, এগুলো দেখায় নিউজে। যদি আপনি একটু হিন্দি নিউজ চ্যানেলগুলো দেখেন তাহলে ওই কি বলে নিরানন্দ বাজার টাজার এইসব জায়গা দেখলে হবে না, ওইসব চ্যানেলে দেখায় না, ওগুলো ওইসব চ্যানেলে দেখায়, দেখবেন তো এরকম খবর টবর গুলো আসে। তো এরকম ব্যাপারটা চলতে হয়, যেরকম আমাদের বাংলাদেশ আর আমাদের সম্পর্কে যেরকম লোক আসতেই থাকছে, তেমনি তামিলনাড়ুতেও ওরকম ভাবে শ্রীলঙ্কা থেকে তামিলরা ক্রমাগত আসতেই থাকছে। একটা দিন হয়তো দেখবেন ওখানে এথনিক তামিল আর নেই, পুরো তামিল আউট হয়ে গেছে, ওখানে সব সিংহলিজ হয়ে গেছে। সিংহল তো বলে, সিংহলিজ বললাম, ওখানে সব সিংহলিজ হয়ে গেছে। তো এরকম একটা পজিশন এই মুহূর্তে চলছে। আচ্ছা, হাম্বানটোদা পোর্ট হলো, শ্রীলঙ্কা হয়ে গেল, মোটামুটি শ্রীলঙ্কা আর ভারতের যা ক্লাস ছিল এটা শেষ হয়ে গেল। কারো কোনো প্রশ্ন আছে? খুব বেশি প্রশ্ন এখান থেকে আসছে না, বলুন স্যার। হ্যাঁ স্যার, এই মৎস্যজীবীদের যে সমস্যা যেটা দেখা যায় প্রায় কাগজে দেয়, ঠিক আছে, ওইটা স্যার কোথাটা তৈরি হয়, আসলে সমস্যাটা কোনখানটা সৃষ্টি হয়? ওরা এই জায়গাতেই তৈরি, যা সমস্যা এইখানেই তৈরি। এবার যেহেতু জলের মধ্যে তো বর্ডার থাকে না, হ্যাঁ, জলের মধ্যে বর্ডার থাকে না, তো জলের মধ্যে কি হয় এরা মানে, আর তাছাড়া ভারত যেহেতু একটু ডমিনেন্ট কান্ট্রি, ভারত অনেক বড় দেশ, শ্রীলঙ্কা গরিব দেশ, সেজন্য ভারতীয় মৎস্যজীবীরা অনেক ক্ষেত্রে অভিযোগ করা হয় যে ইচ্ছা করে তারা শ্রীলঙ্কার জলসীমার মধ্যে চলে যায়, গিয়ে মাছ ধরে ফিরে আসে। এবার শ্রীলঙ্কার নেভি যখন তাদের আটকায়, ভারতীয় নেভি বা ভারত সরকার অনুরোধ করলে তারা ছেড়ে দিতে বাধ্য হয়, কারণ আটকে রাখতে পারে। তো অনেক সময় এরকম অভিযোগ করা হয় যে এই রাম সেতুর এই আশপাশেই জায়গাগুলো আছে আর কি, এই গালফ অফ মান্নার এইসব সাইডে, কারণ কি এখানেই তো মাছগুলো বেশি পাওয়া যায়। শ্রীলঙ্কার মৎস্যজীবীরা হয়তো জাল ফেলে রেখে আসলো, হ্যাঁ, যে মাছ যখন আটকাবে ঘন্টা 3-4 পরে গিয়ে জালটা তুলে আনবে, এরকম একটা চিন্তা ভাবনা। সেখানে ভারতীয় মৎস্যজীবী পৌঁছে গিয়ে দেখলো জাল ফেলা আছে, জালটাকে কেটে দিল। ঠিক আছে, এরকম অভিযোগ ভারতীয় মৎস্যজীবীদের বিরুদ্ধে করা হয়, যদিও ভারতীয় মৎস্যজীবীরা বলছে না এটা একদম সঠিক নয়, আমরা এরকম কিছুই করি না, আমাদের বদনাম করার চেষ্টা করা হচ্ছে। যে ভারতীয় মৎস্যজীবীরা যেরকম পাকিস্তানের নেভির হাতে আটকায়, সেরকম ভাবে শ্রীলঙ্কার নেভির হাতেও আটকায়, কিন্তু শ্রীলঙ্কা ছেড়ে দেয়, এমনি ছেড়ে দেয়, হয়তো 1-2 দিন আটকে রাখে, সরকার অবধি যায়। এর সমুদ্রের সীমানা বোঝা সম্ভব না, বা যারা সীমানা বোঝে তারাও অনেক সময় হয়তো গিয়ে মাছটা ধরে নিয়ে চলে আসে। তো এই বিষয়ে মৎস্যজীবীদের একটু সমস্যা রয়েছে, অস্বীকার করার জায়গা নেই। আর যা হয় এই জায়গাগুলোতেই হয়, বা এই ওপরটার দিকেও হয় কিছুটা। এই ওপরটা বলতে এখানে তো ওপরটা দেখা যাচ্ছে না, এই জায়গাটা জাফনা এই সাইড গুলোতে হয়। এটা একটা সমস্যা বলতে পারেন, কিন্তু ঠিক আছে, এটা অতটা ব্যাপার কিছু নেই। আচ্ছা, সন্ধ্যেবেলা থেকে ভেবেছি আপনাদের জিওলজিটা পড়াবো। জিওলজিটা মানে জিওলজি বলতে আমি বলতে চাইছি রকস, কোথায় কি রক পাওয়া যায়, প্যানজিয়া যেটা ইয়ে ছিল কি বলে আমাদের মানে একটা সুপার কন্টিনেন্ট প্যানজিয়া, সেটা ভেঙে আস্তে আস্তে বিভিন্ন কন্টিনেন্ট গঠন হলো। তারপরে ভারত যেরকম দক্ষিণ গোলার্ধে ছিল, দক্ষিণ গোলার্ধ থেকে ভারতের ওই পেনিনসুলা অংশটা আস্তে 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 সে কয়েক কোটি বছর ধরে এগোতে 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 শেষ পর্যন্ত হিমালয়ে ধাম করে ধাক্কা খায়। হিমালয় ধাক্কা খেয়ে তারপরে হিমালয় যখন ওটা একটা রিউনিয়ন হটস্পট, মানে যেমন ধরুন আসছে তো একটা জায়গায় রিউনিয়ন হটস্পট আছে মানে প্লেট, ওইখানে যখন আসলো তখন নিচে থেকে লাভা উদগীরণ হয়ে লাভার চাদরে দক্ষিণ ভারতে ঢেকে গেল। এই ব্যাপারগুলোকে সন্ধ্যেবেলা রক পড়াবো, এবং রকের সঙ্গে আমরা কয়লা লোহাটাও পড়ে ফেলবো। কেন? তার কারণ যেখানে লাভা উদগীরণ হয়েছে তো সেখানে অবভিয়াসলি লোহা পাওয়া যাবে, সেখানে অবভিয়াসলি অন্য ধাতু পাওয়া যাবে। তাহলে আমরা রকও পড়বো, আবার আরেকদিন আলাদা ধাতু পড়বো, তা নয়, কিন্তু আমরা রক পড়ে নেবো যে এখানে আর্কিওলজিক্যাল নিচ, এখানে গ্রানাইট, এখানে সিস্ট, এখানে পাওয়া যাচ্ছে, তো সেই হিসাবে এখানে কয়লা পাওয়া যাচ্ছে, এখানে লাল মাটি হয়ে যাচ্ছে, এখানে হলুদ মাটি হয়ে যাচ্ছে, এখানে কালো মাটি হয়ে যাচ্ছে। কেন মাটি হয়ে যাচ্ছে কালো, কিসের উপস্থিতিতে, এই ধরনের জিনিসগুলো একটু 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 করে মানে দেখতে গেলে আমরা রক পড়লে তার সঙ্গে এই লোহা কয়লাটাও হয়ে যাবে। হ্যাঁ, সেটা সন্ধ্যেবেলায় করাবো, মানে ওটা একদিনে হবে না। ধরুন ওটা আজকে যদি সন্ধ্যেবেলায় শুরু করি, 2টো ক্লাস লাগবে, আজ সন্ধ্যে আর পরের দিন আবার ভূগোলের ক্লাস যেটা হবে 2টো ক্লাস লাগবে। তো এই হচ্ছে ব্যাপার। কারোর কোনো প্রশ্ন জিজ্ঞাসা কিছু আছে? নাহলে আমরা রেকর্ডিংটা স্টপ করে দেবো, বাকি এমনি আলোচনা চলবে।